ইংরেজির 1873 সাল 15ই ডিসেম্বর। শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ি ফিরছেন। তিনি কাজ করতেন বহরমপুরে। বহরমপুর তখনও মুর্শিদাবাদের সদর দপ্তর ছিল, আর শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর হিসেবে কাজ করতেন এই বহরমপুরে। অফিস ছুটি হলে কালেক্টরেট অফিসে যেখানে উনি বসতেন তার ঠিক উল্টো দিকে ব্যারাক স্কোয়ার ফিল্ডের মাঝখান দিয়ে পালকি করে বাড়ি ফিরে যেতেন। আর ওই 15ই ডিসেম্বরও তিনি একইভাবে বাড়ি ফিরছিলেন পালকি করে ব্যারাক স্কোয়ার ফিল্ডের ভেতর দিয়ে। ব্যারাক স্কোয়ার ফিল্ডে সেদিন কয়েকজন ইংরেজ ক্রিকেট খেলছিল। একজন এগিয়ে এসে খুব উদ্ধতভাবে বঙ্কিমচন্দ্রকে বললেন, আপনি পালকিটা ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে যান, এখান দিয়ে যাওয়া যাবে না। বঙ্কিমচন্দ্র জিজ্ঞেস করলেন, কেন? আমি তো রোজ এখান দিয়েই যাই, এটাই আমার ফেরার রাস্তা। দেখছেন না আমরা ইংরেজরা ক্রিকেট খেলছি, আর আপনি বোধহয় জানেন না আমাকে। আমি হচ্ছি লেফটেন্যান্ট কলোনেল ডাফিন। বঙ্কিমচন্দ্র বললেন, আপনি যেই হন, এটা আমার ফেরার রাস্তা, রোজ আমি এই পথেই ফিরি, আমি আজকেও এই পথেই ফিরব। ডাফিন তাকে অশ্লীল কিছু কথা বলে পালকি থেকে নেমে আসতে বললেন। বঙ্কিমচন্দ্র অস্বীকার করলেন, কিন্তু উদ্ধত ডাফিনের জন্যে বঙ্কিমচন্দ্র নেমে আসতে বাধ্য হলেন পালকি থেকে, আর ডাফিন তাকে ধাক্কা মারলেন। বঙ্কিমচন্দ্র অত্যন্ত অপমানিত বোধ করলেন। আর ওই সময় ওইখানে উপস্থিত ছিলেন লালগোলার রাজা রাও যোগীন্দ্র নারায়ণ রায়, বহরমপুরের দুর্গাশঙ্কর ভট্টাচার্য, রেভারেন্ড বার্লো, জাস্টিস বেসব্রিজ, প্রিন্সিপাল রবার্ট হ্যান্ড। বঙ্কিমচন্দ্র ডাফিনের এগেনস্টে ক্রিমিনাল কেস লজ করলেন। ক্রিসমাসের ছুটির পর 12ই জানুয়ারি 1874 ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মিস্টার উইন্টার ডাফিনকে ডেকে পাঠালেন। আর এর মধ্যে আরও একটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটা হলো বঙ্কিমচন্দ্রের ওকালতনামায় বহরমপুরের সমস্ত আইনজীবী সই করলেন যে তারা এই কেসটা লড়বেন, আর ডাফিন কোনো উকিল না পেয়ে নদিয়ার কৃষ্ণনগর থেকে একজন উকিলকে জোগাড় করলেন তার কেসটা লড়ার জন্যে। আর বঙ্কিমচন্দ্র লিখলেন যে এই ঘটনার সাক্ষী রয়েছেন লালগোলার রাজা, লালগোলাও মুর্শিদাবাদে, লালগোলার রাজা যোগীন্দ্র নারায়ণ রায়, বহরমপুরের দুর্গাশঙ্কর ভট্টাচার্য, জাস্টিস বেসব্রিজ আর প্রিন্সিপাল রবার্ট হ্যান্ড। 12ই জানুয়ারি মিস্টার উইন্টার যেদিন লেফটেন্যান্ট কলোনেল ডাফিনকে ডেকে পাঠিয়েছিলেন, ঠিক তার কিছুক্ষণ আগে জাস্টিস বেসব্রিজ এসে ঢুকলেন মিস্টার উইন্টার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ঘরে। ডাফিনকে কিছুক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখলেন।
দুজনে কি কথা বললেন। তারপরে বঙ্কিমচন্দ্র আর ডাফিনকে একসাথে ডাকা হলো। বেসব্রিজ বললেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যে আপনাকে ডাফিন চিনতে পারেনি। আপনি যে ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টরের কাজ করেন, ডাফিন জানতো না, তাই জন্যে সে এরকম ব্যবহার করেছে। সে অনুতপ্ত, আপনি ক্ষমা করে দিন। অনেক অনুরোধ উপরোধের পর বঙ্কিমচন্দ্র বললেন, একটি শর্তে আমি ডাফিনকে ক্ষমা করতে পারি। তাকে ভরা আদালতে সব লোকের সামনে দাঁড়িয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং ফর্মালি। ডাফিন কি আর করে, ডাফিন রাজি হয়ে গেল। সেদিন আদালতে ভারতীয় এবং ব্রিটিশ সব মিলে প্রায় 1000-এর মতো লোক জড়ো হয়েছে কেসটা কি হয় দেখার জন্যে। এতগুলো মানুষের সামনে ডাফিন বলতে বাধ্য হলো যে সে অনুতপ্ত, সে জানতো না বঙ্কিমচন্দ্র ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর, তাই সে নিঃশর্ত ক্ষমা চাইছে এবং একটি ফর্মও তাকে ক্ষমা চাওয়ার জন্যে একটি ফর্মও তাকে ফিল আপ করানো হলো। বঙ্কিমচন্দ্র প্রখর বুদ্ধিসম্পন্ন, তিনি জানতেন এটা মন থেকে শুধু ডাফিন কেন, কোনো ব্রিটিশই মেনে নিতে পারবে না। তিনি এই কেসটা হওয়ার পর 3 মাস ছুটি নিয়ে নিলেন। আর সত্যি মিলিটারি ছাউনিতে, বহরমপুরের মিলিটারি ব্যারাকে খুব অসন্তোষ দেখা গেল ব্রিটিশদের মধ্যে এবং তারা তলে তলে বঙ্কিমচন্দ্রকে মারার প্ল্যান করল। লালগোলার রাজা রাও যোগীন্দ্র নারায়ণ রায় তিনি বঙ্কিমচন্দ্রকে বললেন, আপনি আমার সাথে লালগোলায় চলুন, এখানে আপনার বিপদ হতে পারে, আপনি আমার সাথে থাকবেন। বঙ্কিমচন্দ্র লালগোলার রাজবাড়িতে অতিথি হয়ে তাদের অতিথি নিবাসে ছিলেন। আর এই অতিথি নিবাসের সামনে লালগোলা রাজবাড়ির কালী মন্দির। এখনো লালগোলা রাজবাড়িতে গেলে দেখা যায় এই অতিথি নিবাস, যেখানের দোতলায় বঙ্কিমচন্দ্র থাকতেন, আর কালী মন্দির তো এখনো আছে। কালী মূর্তি খুব অদ্ভুত এই লালগোলা রাজবাড়ির। মা কালী দিগম্বরী, ভীষণ তার মূর্তি, কালো বর্ণ, কিন্তু মায়ের 4 হাতে কোনো অস্ত্র নেই, আর মায়ের নিচের 2 হাত একসাথে শেকল দিয়ে বাঁধা, যেমন কারাগারে কোনো জেলবন্দি আসামির বাঁধা থাকে, 2 তালু হাতের একসাথে করে শেকল দিয়ে বাঁধা। আর মায়ের মূর্তিও পেছন থেকে লোহার অনেকগুলো শেকল দিয়ে বাঁধা। অবাক, বঙ্কিমচন্দ্র এরকম দেখেননি। মায়ের 2 পায়ের মাঝখানে সাপ, আর সামনে সবরূপী শিব পড়ে রয়েছে। বঙ্কিমচন্দ্র দেখতেন যে এই মা কালীর পুজো করতেন এক দীর্ঘদেহী, শুভ্রবর্ণ, সাদা চুল, সাদা দাড়ি, সাদা কাপড় পরা একজন তান্ত্রিক। তিনি কালী ব্রহ্ম ভট্টাচার্য। তিনি
লালগোলা রাজবাড়ির রাজপুরোহিত এবং কুলগুরু। বঙ্কিমচন্দ্র আরও লক্ষ্য করলেন যে মা কালীর দুদিকে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, যা আমরা মা কালীর সাথে দেখতে পাই না, মা দুর্গার সাথে দেখতে পাই। বঙ্কিমচন্দ্রের এই লালগোলা রাজবাড়ির মায়ের মূর্তি দেখে, মা কালীর মূর্তি দেখে, যা নাকি এই লালগোলা রাজবাড়ির বহু যুগ আগে একজন রাজা স্বপ্নাদিষ্ট হয়ে পেয়েছিলেন, মায়ের এই মূর্তি দেখে বঙ্কিমচন্দ্রের মনে হলো আমাদের দেশ মাতৃকা তো আজ এই অবস্থায় শৃঙ্খলিতা, তার এত ঐশ্বর্য সব কিছু এই ব্রিটিশরা কেড়ে নিচ্ছে, পাঠিয়ে দিচ্ছে নিজের দেশে। তাই জন্যে আমার মা, যার এত ঐশ্বর্য, তিনি আজকে দিগম্বরী। বঙ্কিমচন্দ্র 1874 জানুয়ারিতে তো কোর্ট কেসের ফয়সালা হওয়ার পর চলে গেছিলেন লালগোলার রাজবাড়িতে, আর তার কিছুদিন বাদেই কোনো এক মাঘী পূর্ণিমায়, হয়তো ফেব্রুয়ারির 1874 কোনো ফেব্রুয়ারি মাসের 1874 ফেব্রুয়ারি মাসের কোনো একদিন, মাঘী পূর্ণিমার দিন, এই লালগোলা রাজবাড়ির রামশঙ্কর রায়ের অর্থাৎ যোগীন্দ্র নারায়ণ রায়ের পূর্বপুরুষের মৃত্যুবার্ষিকী পড়াতে বেনারস থেকে বহু সাধু পুরোহিত এসেছিলেন। আর সেই দিন বঙ্কিমচন্দ্র দেখেছিলেন সেই দীর্ঘদেহী পূজারী লাল জবা হাতে মায়ের পুজো করছে এই মন্ত্রটি বলে, জয় মা দনজ দলনী বন্দে বন্দিনী মাতরং, বন্দে বন্দিনী মাতরং। বন্দিনী কথাটা যদি বাদ দেওয়া যায়, বন্দে মাতরং। পরবর্তীকালে বঙ্গদর্শনে প্রথমে বন্দে মাতরং লিখেছিলেন কোটেশনের ভেতর বঙ্কিমচন্দ্র। এতে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এরা খুব নিন্দে করেন। তার পরের সংস্করণে বঙ্কিমচন্দ্র লেখেন বন্দে মাতরম। আর এই বন্দে মাতরম গানের সাথে সেই কালী ব্রহ্ম ভট্টাচার্যের বাড়ি থেকে একটা খাতা পাওয়া গেছিল, যার 7টা শ্লোকের খুব মিল আছে। এই ঘটনা বঙ্কিমচন্দ্র লিখেছিলেন আমার দুর্গোৎসব বলে প্রবন্ধয় 1874 সালে। লালগোলা রাজবাড়ির এই কালী মন্দিরের সাথে সুড়ঙ্গ দিয়ে যুক্ত ছিল একটি জগদ্ধাত্রী মন্দির। এখন সবটাই ধ্বংসস্তূপে পরিণত, কিন্তু কালী মন্দির আছে, কালী পুজোও হয়। জগদ্ধাত্রী মূর্তি ছিল। জগদ্ধাত্রী মূর্তি যেন সূর্যোদয়ের লাল আভা, মায়ের রং, মায়ের মুখে স্মিত হাসি, শান্ত রূপ। মা বসে আছেন আর মত্ত হস্তিকে পদদলিত করছেন। মা নানা অলঙ্কারে ভূষিতা, ঐশ্বর্যময়ী। পরপর ঘটনাটা যেন ক্রোনোলজিক্যালি বঙ্কিমচন্দ্রের মনে ছাপ ফেলল যে আমার মা এত ঐশ্বর্যময়ী। এই মাকে তিনি দেশ মাতৃকা বলে ভাবছেন। জানতে পারা যায় কিষণ চাঁদ ভগত, যিনি 2 দশক ধরে এটার উপর রিসার্চ করেছিলেন, তিনি লিখছেন, জানতে পারা যায় যে এই
লালগোলা রাজবাড়ির রাজপ্রাসাদের উত্তর দিকে কলকলি নদী, পদ্মা আর ভৈরব তিনজনে মিলেছে এবং এখানে সতী মায়ের থান বা স্থান আছে। এখানে দুই সম্প্রদায়ের বহু তান্ত্রিক যারা খুব ভায়োলেন্ট ছিলেন, বীর এবং শ্রী, এই দুটো সম্প্রদায়ের তান্ত্রিকরা এসে থাকতেন। এখানে একটা বিরাট বট গাছ ছিল, তার তলায় বসে কালী ব্রহ্ম ভট্টাচার্য, যিনি রাজাদের কুলগুরু, রাজপুরোহিত, তিনি এই তান্ত্রিকদের শিক্ষা দিতেন যে আমাদের দেশ মাতৃকাকে শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে, দরকার হলে জীবনও দিতে হবে, প্রাণ উৎসর্গ করতে হবে। আমাদের দেশ মাতৃকা ছাড়া আর কেউ নেই। এই দেশ মাতৃকা ছাড়া আমাদের মা নেই, বাবা নেই, ভাই নেই, বোন নেই, একমাত্র মা হচ্ছেন ওই দেশ মাতৃকা। বঙ্কিমচন্দ্র ভাবছেন যে মা কালীর সাথে তো লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ থাকে না, এ তো মা দুর্গার রূপ। মানে আবার মা তার হৃত সম্পদ সব ফিরে পাবেন। মায়ের ঐশ্বর্য, লক্ষ্মী, বিদ্যা, বিজ্ঞান, পড়া অপরা বিদ্যা, সরস্বতী, গণেশ, সাফল্য এবং কার্তিক, শৌর্য। মার যা ছিল আবার সেই মা ফিরে পাবেন, তাই যেন এই প্রতীক। তিনি মা কালীর মূর্তিকে দেশ মাতৃকা হিসেবে দেখতে শুরু করলেন। তাই জন্যে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন দেশমাতৃকা ভারত মাতার উদ্দেশ্যে, ত্বং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী, কমলা কমল দল বিহারিণী, বাণী বিদ্যা দায়িনী, নমামি ত্বং নমামি কমলাম, অমলাং অতুলাং সুজলাং সুফলাং মাতরম বন্দে মাতরম। এই কালী মন্দিরের পূর্ব দিকে লালগোলার রাজাদের দুর্গা মূর্তি ছিল। দুর্গা পুজো হতো, এখনো হয়। মায়ের 10 হাত, 10 হাতে অস্ত্র, 10 দিকে যেন ছড়িয়ে আছে। মা তার অস্ত্র দিয়ে 10 দিক শাসন করছেন। মায়ের মুখে হাসি ঝরে পড়ছে। মায়ের গায়ের রঙও যেন তরুণ সূর্যের লাল আভা। মায়ের বাহন সিংহও যেন শত্রুকে দমন করছে। বঙ্কিমচন্দ্রের মনে হলো এখন আমার দেশ মাতৃকার কিছু নেই, ইংরেজরা সব নিয়ে যাচ্ছে, নিয়ে গেছে, তাকে শৃঙ্খলাবদ্ধ করেছে। সেই মা কালীর মূর্তি দেখে তার মনে হয়েছে কিন্তু এমন দিন আসছে আমার এই মাই আবার সেই দুর্গা রূপে, সর্বশক্তিময়ী রূপে সারা বিশ্বে প্রকাশিত হবে। জানতে পারা যায় কিষণ চাঁদ ভগত, যিনি 2 দশক ধরে এটার উপর রিসার্চ করেছিলেন, তিনি লিখছেন জানতে পারা যায় যে এই লালগোলা রাজবাড়ির রাজপ্রাসাদের উত্তর দিকে কলকলি নদী, পদ্মা আর ভৈরব তিনজনে মিলেছে এবং এখানে সতী মায়ের থান বা স্থান আছে। এখানে দুই সম্প্রদায়ের বহু তান্ত্রিক যারা খুব ভায়োলেন্ট ছিলেন, বীর এবং শ্রী, এই দুটো সম্প্রদায়ের তান্ত্রিকরা এসে থাকতেন। এখানে একটা বিরাট বট গাছ ছিল, তার তলায় বসে কালী ব্রহ্ম ভট্টাচার্য, যিনি রাজাদের কুলগুরু, রাজপুরোহিত, তিনি এই তান্ত্রিকদের শিক্ষা দিতেন
যে আমাদের দেশ মাতৃকাকে শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে, দরকার হলে জীবনও দিতে হবে, প্রাণ উৎসর্গ করতে হবে। আমাদের দেশ মাতৃকা ছাড়া আর কেউ নেই। এই দেশ মাতৃকা ছাড়া আমাদের মা নেই, বাবা নেই, ভাই নেই, বোন নেই। একমাত্র মা হচ্ছেন ওই দেশ মাতৃকা। দিতেন ওয়ারেন হেস্টিংস। সেই সময় এই নাটোরের রানী ভবানীর জমিদারি বাজেয়াপ্ত করে নেয়। সুতরাং রানী আর সন্ন্যাসীদের এইভাবে সেবা করতে পারছিলেন না। ব্রিটিশদের এই অত্যাচার, তারপরে ৭৬-এর মন্বন্তর, সব কিছু মিলে সন্ন্যাসীদের রাগিয়ে দেয়। তারা বিদ্রোহ ঘোষণা করে, ইংরেজদের মারতে শুরু করে। 1882 সালে বঙ্কিমচন্দ্র লেখেন আনন্দমঠ। আর আনন্দমঠ পুরোটাই এই লালগোলা রাজবাড়ির তার যে এক্সপিরিয়েন্স তার ওপর ভিত্তি করে লেখা। সেই সন্ন্যাসী বিদ্রোহ। সেই ব্রহ্মচারী জিজ্ঞেস করছে মহেন্দ্রকে, মাকে দেখছ? হ্যাঁ, এ যে ভীষণা কালী মূর্তি। আর এইখানে এই নদীর ধারে রঘুনাথ মন্দির, রাম সীতা লক্ষ্মণ হনুমানজির আর শ্রীকৃষ্ণের, আর এছাড়াও 51টি শিবলিঙ্গের আর 34টি শালগ্রাম শিলার দর্শন পাওয়া যাবে। খোঁজ নিয়ে জানা যায় যে সন্ন্যাসী বিদ্রোহের সময় সন্ন্যাসীরা মহন্ত রামদাসের নেতৃত্বে দিনাজপুরের কাঞ্চন মসিদা আশ্রমের তার নেতৃত্বে সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে প্রবল বিদ্রোহ ঘোষণা করেন, ইংরেজদের আঘাত হানা শুরু করেন। আর তখন তারা এই শিবলিঙ্গ আর শালগ্রাম শিলা লালগোলার তখনকার রাজা আত্মারামের কাছে রেখে গেছিলেন। গোবিন্দ লিখেছিলেন, বঙ্কিমের জাতির প্রতি সর্বোচ্চ সেবা ছিল তিনি আমাদের মায়ের দর্শন করিয়েছিলেন। ঋষি অরবিন্দ লিখছেন, 32 বছর আগে বঙ্কিম তার মহান গান লিখেছিলেন, আর খুব কম লোকই তা শুনেছিল। কিন্তু দীর্ঘ ভ্রম থেকে জেগে ওঠার পর বাংলার মানুষ তথা ভারতের মানুষ সত্যের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিল এবং সৌভাগ্যক্রমে সেই ক্ষণে কেউ একজন বন্দে মাতরম গেয়ে ওঠে। আর এই মন্ত্রই বলবো, মন্ত্রটা দেওয়ার সাথে সাথে একদিনে সব মানুষ দেশপ্রেমের ধর্মে ধর্মান্তরিত হয়েছিল। মা নিজেকে প্রকাশ করেছিলেন দেশমাতৃকা। একবার সেই দর্শন যদি কোনো জাতির হয়, তখন সে মায়ের মূর্তি মন্দিরে স্থাপিত না হওয়া পর্যন্ত শান্তি পায় না। তাকে আর কেউ পায়ের তলায় দাবিয়ে রাখতে পারে না। এই বন্দে মাতরম মন্ত্র আর আনন্দমঠ, এই দুটোই ছিল বিপ্লবীদের প্রধান অবলম্বন, যার জন্যে আনন্দমঠ অনুবাদ করার সময় অরবিন্দ লিখেছিলেন, ইয়েস, কালী, যে কালী দর্শন করে বঙ্কিমের দেশমাতৃকার কথা মনে হয়েছিল, ইয়েস, কালী enveloped in darkness, full of blackness and gloom. She is stripped of all, therefore naked. Today
the whole country is a burial ground. Therefore is the mother garlanded with skulls. Her own God she tramples under her feet. Alas, my mother. ঋষি অরবিন্দর লেখাটি বাংলা করলে দাঁড়ায়, হ্যাঁ, কালি অন্ধকারে ঢাকা, কালো বিষণ্ণতায় ভরা। তিনি সব কিছু থেকে বঞ্চিত, তাই নগ্ন। ইংরেজরা তখন সব কিছু নিয়ে যাচ্ছে। আজ সমগ্র দেশ একটা সমাধি ক্ষেত্র, তাই মাকে নরমুণ্ডের মালা পরানো হয়েছে। তিনি তার নিজের প্রাণাধিক দেবতাকেও পদদলিত করে রেখেছেন। হায় মা। নিবেদিতা লিখেছিলেন, শ্রী অরবিন্দ বঙ্কিমচন্দ্রের গান বন্দে মাতরমের একটা নতুন ব্যাখ্যা দিয়েছেন। আর এই বন্দে মাতরম বাংলা উপন্যাসের দুই মলাটের ভেতর থেকে বেরিয়ে এক ঝটকায় প্রতিটি ভারতীয় পুরুষ, মহিলা বা শিশুর ঠোঁটে স্থান পেয়েছে। ঋষি অরবিন্দ বলেছিলেন যে বন্দে মাতরম ইউরোপীয়দের জাতীয় সঙ্গীতের মতো কোনো একটা নিছক সঙ্গীত নয়। এটা একটা প্রচণ্ড শক্তিতে পরিপূর্ণ একটা পবিত্র মন্ত্র, যা আনন্দ মঠের লেখক, যাকে একজন অনুপ্রাণিত ঋষি বলা যেতে পারে, আমাদের কাছে প্রকাশ করেছেন। ঋষি অরবিন্দ লিখেছিলেন, এই মন্ত্র বঙ্কিমচন্দ্রের কাছে প্রকাশিত হয়েছিল। এইটা তিনি লেখেননি, এই মন্ত্র আগে ছিল, আবার নতুন করে ঋষি অরবিন্দের কাছে, বঙ্কিমচন্দ্রের কাছে প্রকাশিত হয়েছিলেন। সম্ভবত কোনো সন্ন্যাসীর শিক্ষায় তিনি এই মন্ত্রকে আবার জাগ্রত করেছিলেন। এই মন্ত্রটি পুরনো এক শক্তিপূর্ণ মন্ত্রের পুনরুজ্জীবন। বঙ্কিমচন্দ্র মন্ত্রটি তার নিজের সময় সেরকম সমাদৃত হয়নি দেখে বলেছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন, এমন একটা সময় আসবে যখন সমগ্র ভারত এই গানের সুরে ধ্বনিত হবে। ঋষি অরবিন্দ লিখেছিলেন, বঙ্কিমচন্দ্রের মন্ত্রটি তার নিজের সময় সমাদৃত হয়নি। আর ঋষি অরবিন্দ আরও লিখেছিলেন যে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে এমন একটা সময় আসবে যখন সমগ্র ভারত এই গানের সুরে ধ্বনিত হবে। ঋষি অরবিন্দ লিখছেন, ঋষি বঙ্কিমের এই বাক্য অলৌকিকভাবে পূর্ণ হবে। এই দেশমাতৃকাকে জগন্ময়ী মাতা ভগবতী রূপে দেখতে ঋষি বঙ্কিম যে শিখিয়ে গেছিলেন, ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ, নেতাজি, এরা সবাই এই ভাবনায় ভাবিত ছিলেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন সেই সময়, আজ থেকে সামনের 50টি বছর সব দেবদেবীর পুজো থাক, একমাত্র দেশমাতৃকাই তোমাদের আরাধ্যা দেবী হোক। তাহলে ঋষি বঙ্কিমচন্দ্রের এই যে দেশ মাতাকে ভগবতী রূপে দেখা, আরাধ্যা দেবী রূপে দেখা, এই ভাবনাটা সবার মধ্যে ছড়িয়ে গেছিল। বিপ্লবীরা বন্দে মাতরম বলে নিজের জীবন পর্যন্ত দিয়ে গেছেন। তাই বলছিলাম না, আত্মসম্মান বোধ থাকলে মানুষ যে কত দূর যেতে পারে তা লেফটেন্যান্ট কলোনেল ডাফিন
আর ঋষি বঙ্কিমের এই ঘটনা থেকে বোঝা যায়। অপমান সহ্য করেননি বঙ্কিমচন্দ্র, তিনি এমন অবদান রেখে গেছেন যার জন্যে শাসক ব্রিটিশদেরও পাততাড়ি গুটিয়ে পালিয়ে যেতে হয়েছিল। কারণ বন্দে মাতরম তখন বিপ্লবীদের একমাত্র মন্ত্র, আর যত বিপ্লবী সবাই এই মন্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল দেশ মাতৃকার উদ্ধারে। লেফটেন্যান্ট কলোনেল ডাফিনের কাছে অপমানিত হয়ে সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র বুঝেছিলেন, রিয়েলাইজ করেছিলেন যে এই ইংরেজদের এত সাহস, একে তো এরা আমাদের দেশকে লুটে নিচ্ছে আর তার ওপর আমাদেরকেই অপমান করছে। অথচ ইংরেজরা সংখ্যায় কতটুকু, আমরা দেশবাসীরা যদি এক হই ওরা পালাতে পথ পাবে না। তাই বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম মন্ত্র দিয়ে দেশের লোককে জাগিয়েছিলেন, এক করেছিলেন। বঙ্কিমচন্দ্র আনন্দমঠে লিখেছিলেন, সত্যানন্দ বলছেন আমরা সবাই এক দেশ মাতৃকার সন্তান, আমাদের কোনো ভেদাভেদ নেই। সত্যানন্দ চরিত্রটা বঙ্কিমচন্দ্র সেই যে লালগোলার রাজপুরোহিত কুলগুরু কালী ব্রহ্ম ভট্টাচার্যের চরিত্রটা দেখেছিলেন, ওটা দেখেই লিখেছিলেন। সেই কালী ব্রহ্ম ভট্টাচার্য অন্যান্য তান্ত্রিকদের শেখাতেন যে দেশের জন্য সব কিছু ত্যাগ করে দেশ মাতৃকার সেবায় লেগে যাও, সততা, বীরত্ব আর ঐক্যের ওপর জোর দিতেন এই সত্যানন্দ। বলেছিলেন প্রাণপণ, প্রাণকে বাজি রেখেও, জীবনকে বাজি রেখেও দেশ মাতৃকার শৃঙ্খল মোচন করতে হবে। 1896 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কংগ্রেসের অধিবেশনে বন্দে মাতরম গেয়েছিলেন, এর সুর করেছিলেন যদু ভট্ট। তাহলে এই বন্দে মাতরম গানের কতটা গ্রহণযোগ্যতা ছিল সবার কাছে। বঙ্কিমচন্দ্র দেখে যেতে পারেননি দেশ স্বাধীনতা পেয়েছে, কিন্তু ইংরেজদের তাড়ানোর পুরোপুরি ব্যবস্থা করে দিয়ে গেছিলেন, দেশবাসীকে এক করে দিয়ে গেছিলেন এই বন্দে মাতরম মন্ত্র দিয়ে। নমস্কার, এতক্ষণ আপনারা শুনলেন মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেলে বঙ্কিমচন্দ্রের আত্মমর্যাদার ঘটনা। আমি মধুশ্রী আপনাদের শোনালাম এই ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দেবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, উৎসাহিত করবেন আমাদের, যাতে আরও অনেক ভিডিও নিয়ে আসতে পারি এই রকম আপনাদের কাছে। কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার সময় মিস্টার লিম্বু বলে একজন অল্প বয়সী ভদ্রলোক লিম্বু উপজাতির গাড়ি চালাচ্ছিলেন। তিনি বর্তমানের যে ঘটনাগুলো ঘটছে পশ্চিমবঙ্গে সব কিছুর খবর রাখেন। তিনি একটা খুব দামি কথা আমাদের বলেছিলেন যে আমরা ছোটবেলা থেকে আমাদের বাচ্চাদের তাদের পূর্বপুরুষ, তাদের বীরত্বের কাহিনী, তাদের গৌরব গাথা শেখাই, যাতে তারা মূলকে ভুলে না যায়। আপনারা শেখান না বলে আজকে আপনাদের মুর্শিদাবাদ বা এই সব জায়গায় এমন দুঃখজনক ঘটনা ঘটছে।